প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছে ১৪ দল। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান বুলু হাসপাতালে। জনাব ইব্রাহিম রাইসির মৃত্যু আন্তর্জাতিক শান্তির জন্য মর্মান্তিক, বলছেন ফখরুল। অভিযোগের ডালি সাজিয়ে কাল গণভবনে যাচ্ছে ১৪ দল। এবং সর্বশেষ জানাবো নানা কৌশলে উপজেলা নির্বাচনে সম্পৃক্ত বিএনপি নেতারা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছে ১৪ দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছে ১৪ দলীয় জোটের নেতারা। সভায় সভাপতিত্ব করেছেন কেন্দ্রীয় ১৪ দলীয় জোট নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বিএনপির ভাইস চেয়ারম্যান বুলু হাসপাতালে। মনপুরা বনশ্রী পারাজি হাসপাতালে ভর্তি হন তিনি বলেন, বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে বুধবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিবারের সদস্যরা তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। ইব্রাহিম রাইসির মৃত্যু আন্তর্জাতিক শান্তির জন্য মর্মান্তিক, বলছেন ফখরুল। ইব্রাহিম রাইসির মতো অভিজ্ঞ রাজনীতিবিদদের হঠাৎ মৃত্যু আন্তর্জাতিক শান্তি সৌহার্দ্যের জন্য মর্মান্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে রাখা বইতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষর করেন। পরে দূতাবাস থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, ইরানের জনপ্রিয় প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। এতে আমরা গভীরভাবে শোকাহত। দলের পক্ষ থেকে ঢাকার ইরান দূতাবাসে এসে আমরা শোকে প্রকাশ করছি। তিনি বলেন, দুর্ঘটনায় আমরা দলের পক্ষ থেকে ইরানের প্রেসিডেন্ট, জনগণ সহ সবার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। অভিযোগের ডালি সাজিয়ে কাল গণভবনে যাচ্ছে ১৪ দল। দীর্ঘদিন পর ১৪ দলের সঙ্গে আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বসছেন। মুক্তিযুদ্ধের আদর্শিক চেতনায় গড়া ১৪ দলের অবস্থা এখন বেশ নড়বড়ে। ১৪ দল আছেন কিনা এই নিয়েই যখন ১৪ দলের নেতারা হতাশ এবং সংশয় প্রকাশ করছিলেন, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ দলের বৈঠক আহ্বান করেছেন নানা কারণে। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত নির্বাচনের সময় থেকেই ১৪ দল আওয়ামী লীগের কাছে গুরুত্বহীন হয়ে উঠেছে। বিশেষ করে নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে ১৪ দলকে ন্যূনতম আসন দেওয়া, ১৪ দলের প্রার্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হওয়া, নারী সংসদ সদস্য পদে ১৪ দলের কাউকে মনোনয়ন না দেওয়া, মন্ত্রিসভায় ১৪ দলের শরিকদের কাউকে স্থান না দেওয়ার পরিপ্রেক্ষিতে ১৪ দলের আওয়ামী লীগের সুস্পষ্ট একটি দূরত্ব তৈরি হয়। আর ১৪ দলের অনেক নেতারাই প্রকাশ্যে এই নিয়ে হতাশা প্রকাশ করেন। ১৪ দল আছে কি নেই এই নিয়েও রাজনৈতিক অঙ্গনে নানা রকম গুঞ্জন এবং প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। সবকিছু ছাপিয়ে এখন ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আগামীকালের এই বৈঠক নানা কারণে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন যে কৌশলগত কারণে ১৪ দল আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৪ দলের সঙ্গে যে সমস্ত শরিক দলগুলো আছে, সেই শরিক দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক থাকাও জরুরি। মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করা এবং রাজনীতিতে দক্ষিণপন্থী ধর্মবন্ধ গোষ্ঠীর বিরুদ্ধে শক্তিশালী অবস্থান রাখার জন্য ১৪ দল গুরুত্বপূর্ণ। কিন্তু নানা কারণে আওয়ামী লীগ ১৪ দলকে নির্বাচনের সময় থেকে উপেক্ষা করেছে। আর এই কারণে এখন ১৪ দলের মধ্যে মান অভিমান জমে আছে। আগামীকালের বৈঠকে ১৪ দলের নেতারা অভিযোগের ডালি নিয়ে প্রধানমন্ত্রীর সামনে যাবেন বলে ১৪ দলের একাধিক দায়িত্বশীল সূত্র মনে করছে। আগামীকালের বৈঠকে যে বিষয়গুলো নিয়ে ১৪ দলের নেতারা আওয়ামী লীগের সভাপতির কাছে তুলে ধরবেন তার মধ্যে রয়েছে জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের হেভিওয়েট নেতা হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, ফজল হোসেন বাদশা পরাজিত হয়েছেন এবং এই সমস্ত জায়গায় স্বতন্ত্র প্রার্থীদের দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গটি ১৪ দলের নেতারা উপস্থাপন করবেন। তবে আওয়ামী লীগের নেতারা বলছেন, নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য করার জন্য এর কোনো বিকল্প ছিল না। ১৪ দলের নেতারা জনগণের ভোট পাননি। এখানে জোটগতভাবে কারো কিছু করার নেই। কাউকেই প্রভাব খাটিয়ে জিতিয়ে আনার পরিমাণ কখনো শুভ হতো না। কাজে এই প্রসঙ্গটি কালকের বৈঠকে এলে ১৪ দলের শরিকদের জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি ইত্যাদি নিয়ে প্রশ্ন উঠবে। দ্বিতীয়ত, নারী সংসদ সদস্য মনোনয়নে ১৪ দল উপেক্ষিত হওয়া প্রসঙ্গটি ১৪ দলের নেতারা আনবেন বলে জানা গেছে। উল্লেখ্য যে শিরিন আক্তারকে গত নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়নি এবং সে সময় আওয়ামী লীগের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে শিরিন আক্তারকে পরিবর্তনে নারী সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া বিষয়টি বিবেচনা করা হবে। কিন্তু শেষ পর্যন্ত শিরিন আক্তারকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হয়নি। এ প্রসঙ্গ নিয়ে ১৪ দলের জাসদের মধ্যে এক ধরনের হতাশা রয়েছে। তৃতীয়ত, মন্ত্রিসভায় ১৪ দলের অন্তর্ভুক্তির বিষয়টি নিয়েও কথা হতে পারে বলে জানা গেছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, ১৪ দল আদর্শিক দল, এখানে দেনা পাওনার হিসাব করা ঠিক হবে না। বরং আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক পরিস্থিতি এখন নতুন করে ষড়যন্ত্র, বিশেষ করে দ্রব্যমূল্যের পরিস্থিতি, বিরোধী দলের নতুন করে আন্দোলনের চেষ্টা ইত্যাদি প্রসঙ্গ আলোচনা করবেন। ১৪ দলকে সক্রিয় এবং সচল করার কর্মপরিকল্পনা গ্রহণ করবেন। মানবিমান ভুলে গিয়ে বিভেদ হতাশা কাটিয়ে ১৪ দলে যেন আবার সক্রিয় হয়ে ওঠে সে ব্যাপারে প্রধানমন্ত্রী আশা জাগিয়ে নিয়ে ১৪ দল যেন আবার সক্রিয় হয়ে ওঠে সে ব্যাপারে প্রধানমন্ত্রী আশা জাগানিয়া এবং নীতি নির্ধারণে বক্তব্য রাখবেন বলে আওয়ামী লীগের নেতারা মনে করছেন। আগামীকাল সন্ধ্যায় ১৪ দলের এই বৈঠকের পর মুক্তিযুদ্ধের চেতনায় রাজনৈতিক দলগুলো আবার ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করতে পারে কিনা সেটাই দেখার বিষয়। নানা কৌশলে উপজেলা নির্বাচনে সম্পৃক্ত বিএনপি নেতারা।
নির্বাচন নিয়ে কেন্দ্রের নির্দেশনা মানছেন না বিএনপি তৃণমূল নেতাকর্মীর একাংশ। নানা কৌশলে ভোটের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন না তারা। কেউ লোকটোপে, কেউ চাপে পড়ে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে নির্বাচনে সম্পৃক্ত থাকছেন, কেউ সরাসরি ভোটে দাঁড়িয়েছেন, কেউ প্রচারে থাকছেন, অনেকে ক্ষমতাসীন দলের প্রার্থী নির্বাচনের দায়িত্ব আছেন। কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরও জেলা উপজেলা নেতাদের নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখতে পারছেন না দলটি। প্রতিদিনই এরকম হাজারো অভিযোগ জমা পড়ছে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে। সেসব অভিযোগ যাচাই বাছাই শেষে নেতাকর্মীকে সতর্ক করা হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে। দ্বাদশ সংসদ নির্বাচনের পর ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে দলীয়ভাবে বর্জন করেছে বিএনপি। দলের সিদ্ধান্ত অনুযায়ী এই সরকার ও নির্বাচনী কমিশনের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না। সেই অনুযায়ী দলের নেতাকর্মীকে নির্বাচন থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষকে এই নির্বাচন থেকে দূরে রাখতে ভোট বর্জনের নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও সমমনা দলগুলো। এর মধ্যে তারা এই সরকারকে অধীনে ভোটাধিকার হরণে নানা দিক উল্লেখ করে লিফলেট চেপে বিতরণের কর্মসূচি অব্যাহত রেখেছে। লিফলেট জনগণকে একতরফা ও পাতানো নির্বাচন বর্জনের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে নেতাকর্মীকে এই নির্বাচন থেকে দূরে রাখতে কর্মী সভা কর্মসূচিও চলছে। অবশ্যই এইসব কর্মসূচির প্রতিফলন অনেক ক্ষেত্রেই হচ্ছে না। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে ভোটের হার বেশি। প্রথম ধাপের ভোটের হার 36.1%, দ্বিতীয় ধাপে 37.56%। দলের নেতাকর্মীকে ভোট কার্যক্রম থেকে নিবৃত্ত করতে না পারলে আগামীতে ভোটের হার আরও বেশি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতারা। যদিও বিএনপির কেন্দ্রীয় নেতারা জানান, স্থানীয় সরকার নির্বাচন হওয়ার বেশিরভাগ স্থানে মামলা হামলার চাপে পড়ে নির্বাচন কার্যক্রমে সম্পৃক্ত হতে বাধ্য হচ্ছে নেতাকর্মীরা। এরপরে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত 8 মে থেকে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়। সব মিলিয়ে এই পর্যন্ত 217 জনকে বহিষ্কার করা হয়েছে। নির্বাচনে প্রার্থী হওয়ার পাশাপাশি ভোটে কেউ সহযোগিতা করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএনপি। এরপরও মাঠ থেকে সরানো যাচ্ছে না তৃণমূল নেতাদের। প্রথম ধাপের ভোটের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করার অভিযোগ কেন্দ্রীয় 7 নেতার বিরুদ্ধে তদন্ত চলছে। স্থানীয় অনেকে নেতার বিরুদ্ধে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া অভিযোগের তদন্ত ও শুরু করেছে দল। অনেকের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে বিএনপি নেতাদের ভোট চাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে। এই উপজেলা স্বরাষ্ট্রমন্ত্রী শ্যালক হামিদ লতিফ ভূঁইয়া বিজয়ী হয়েছেন। তার নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা প্রকাশ্য কাজ করেছেন। এর মধ্যে একটি ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কোনো নেতাকে কত টাকা দেওয়া হয়েছে তার একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা লিখিত অভিযোগে বলা হয়েছে, বিএনপি কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের ইশারায় স্থানীয় নেতাকর্মীরা মাঠে নামতে বাধ্য হয়েছেন। ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতার পক্ষে ভোট চেয়েছেন বিএনপির এক নেতা। উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের রসুলপুর এলাকা বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান ওরফে লিটন। তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির কিছু নেতা প্রকাশ্যে আওয়ামী লীগ নেতার পক্ষে গণসংযোগ করে ভোট চান। ফুলবাড়িয়া ইউনিয়নে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মোকলেস মাস্টার ও আইন বিষয়ক সম্পাদক জাকারিয়া ইসলাম। তারা দুজনেই চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা সেলিম আজাদের পক্ষে ভোট চান। কেন্দ্রীয় বিএনপির কয়েকজন নেতা সমকালকে জানান, বেশ কয়েকটি উপজেলা কমিটির নেতাদের কারণে তৃণমূল নেতারা বিভক্ত হয়ে নির্বাচনে সম্পৃক্ত হয়েছেন। কমিটির লোকজন চাপ ও লোভে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেওয়ার তৃণমূল নেতাকর্মীর দল থেকে বহিষ্কৃত পক্ষের পক্ষে অবস্থান নেন। এতে দলের বৃহৎ একটি অংশ নির্বাচনী প্রক্রিয়া সম্পৃক্ত হচ্ছে। বিগত দিনে বিভিন্ন পকেটে কমিটি গঠন করা তারা মামলা হামলার চাপে, আবার অনেকে প্রলোভন স্থানীয় আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দিচ্ছেন। আর এই বিপরীতে ক্ষুদ্র নেতাকর্মীরা দল থেকে বহিষ্কৃতদের পক্ষে অবস্থান নিতে বাধ্য হচ্ছেন। এর মধ্যে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিএনপির যে নেতারা ক্ষমতাসীন দলের প্রার্থী আসলামের পক্ষে অবস্থান নেওয়ায় বিএনপির তৃণমূল নেতাকর্মীকে দল থেকে বহিষ্কৃত প্রার্থী জাহাঙ্গীর হোসেনের মানিকের পক্ষে প্রকাশ্য মাঠে নামেন। ফলস্বরূপ মানিক বিজয়ী হন। বিএনপির সূত্র জানিয়েছে, উপজেলা নির্বাচনের প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের ফল নিয়েও বিএনপির হাইকমান্ড পর্যালোচনা শুরু করেন। কোনো কোনো এলাকায় ভোটের হার বেশি, সেসব এলাকায় দলের নেতাকর্মীরা অবস্থান কী ছিল তা নিয়ে তারা চুলচেরা বিশ্লেষণ করছেন। এর মধ্যে বেশ কিছু জেলা উপজেলা স্থানীয় নেতাদের বিষয়ে গুরুতর অভিযোগ উপস্থাপন করেছেন। সেখানে বলা হয়েছে, ক্ষমতাসীন দলের প্রার্থীদের সঙ্গে হাতাত করে অর্থনৈতিক সুবিধা নিয়ে ভোট বিক্রিতে জড়িত ছিলেন, যারা ফলশ্রুতিতে দলের ভোট বর্জনের আহ্বান ও কর্মসূচিকে তারা গুরুত্ব না দিয়ে অনেকের ক্ষেত্রে দায়সারা কর্মসূচির মধ্য দিয়ে ভোটের মাঠ ছেড়ে দিয়েছেন। দলটির নেতাকর্মীর অভিযোগ, স্থানীয় নেতাদের সঙ্গে অনেক স্থানে কেন্দ্রীয় নেতাদের নিষ্ক্রিয়তায় ভোটের হার অস্বাভাবিক হয়েছে। অনেক সময় আওয়ামী লীগ প্রার্থীদের কাছে সুবিধা নিয়ে দলের নেতাকর্মীকে নির্বাচন কার্যক্রমে সম্পৃক্ত থাকতে ইন্ধন দিয়েছেন। ভোটদানে বিরত রাখতে তারা কোনো ভূমিকা পালন করেননি, যার কারণে দেশের বিভিন্ন উপজেলা ভোটের হার অনেক বেশি ছিল। এমনকি গড় ভোটেরও অনেক বেশি ভোট পড়েছে ওইসব অঞ্চলে। এরই মধ্যে সেসব অঞ্চলে বিএনপির সাংগঠনিক দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে দলের মধ্যে প্রশ্ন উঠেছে। বিশেষ করে পঞ্চগড়ের দেবীগঞ্জে 56.06, দিনাজপুরের কাহারোর 62.24, বোচাগঞ্জে 65.87, চাঁপাইনবাবগঞ্জে সাপাহারে 56.57, নওগাঁর পৌরসায় 64.43, ঝিনাইদহে হরিণাকুণ্ডে 51.31, মাগুরা মোহাম্মদপুরে 53.28, কিশোরগঞ্জের নিকলিতে 55.83, মুন্সিগঞ্জের
লৌহজংয়ে ৫৬.৭১% ভোট পড়েছে। এর মধ্যে আরও অনেকের উপজেলায় গড় ভোটের দ্বিগুণের বেশি ভোট পড়েছে। বিএনপি নেতাকর্মীরা জানান, ভোট বর্জনের আন্দোলন তেমন কোনো প্রভাব পড়ছে না তৃণমূলে। দলের সিনিয়র নেতারা ঢাকায় বসে ভোট বর্জনের লিফলেট বিতরণ করলেও তার নিজ এলাকায় কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসেন না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।